আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন যাবৎ লং ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি নানা দিক থেকে একটু সমস্যায় ছিলাম। তাছাড়াও ব্যস্ত ছিলাম অনেক, তো লং ভিডিও করার মতো আমি টাইম পাচ্ছিলাম না, তাই লং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকে ভাবতেছি যে লং ভিডিও বানাবো। তো সকাল 7টায় আমার এটা রোজকার ওঠা, আমার সকাল 7টায় উঠতে হয় প্রতিদিন। আর উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে। তারপর সকালে সবার জন্য নাস্তা বানাবো। আর সকাল 7টায় উঠে ছেলে মাদ্রাসায় চলে যায়। তো ছেলে সকাল সকাল নাস্তা করে না, ও 12টা বাজে মাদ্রাসা থেকে এসে তারপর নাস্তা করে। তো আমি উঠে ওকে রেডি করে দিয়ে আসি, তারপর নিজে সব কিছু করি ঘরের। তো ওকে দিয়ে এসে আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ফ্রেশ হয়ে এখন আমার সব কাজ করতে হবে। মেয়েরা না সারাদিন যত কিছুই করুক না কেন, কারো কাছে কোনো নাম নাই। সারাদিন যদি খেটে মরেও যায়, তাও দিন শেষে তাকে শুনতে হবে, কি করেছো তুমি, কি কাজ করেছো, শুধু তো একটু রান্নাই করেছো। আরে বাবা, সারাদিন তো আরও কাজ থাকে, শুধু তো রান্না করেই খেলে হয় না, তার সাথে তো বহুত কাজ থাকে, তাই না? এটা কেন যে বুঝতে চায় না, আমি এটা বুঝি না আসলে। এই তো নিজে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে চলে আসছি রুটি বানানোর জন্য। আর রুটি তো আমাদের ঘরে কম্পালসারি প্রতিদিন লাগবেই, বাইরের নাস্তা আমরা কেউ খাই না সচরাচর। মাঝে মধ্যে বানাইতে ইচ্ছা করে না, তখন বাহির থেকে এনে খেয়ে নিই। তো এই তো রুটি আটাটা ভালো করে ছানতে হবে, কারণ আটা যদি ভালো করে না ছানা হয় তাহলে নাকি রুটি সুন্দর হয় না বা রুটি ফুলে না। আমার যখন প্রথম বিয়ে হয়েছে, আমাকে রুটি বানাইতে বলছে, আমি তো রুটি জানতাম না। তো রুটি বানাইছে এক একটা বস্তার মতো, তার মধ্যে বেঁকা তারা। আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনাইছে যে বাবার বাড়ি থেকে কাশি খাইয়ে দেয় নাই, কী বানাইছে এগুলো আমি খাই না, এত মোটা রুটি, এই সেই অনেক কিছু বলতো। আমার খুব খারাপ লাগতো তখন, কিন্তু এখন আমি নাকি অনেক সুন্দর রুটি বানাই। সে নিজের মুখেই বলে, এত পাতলা করে রুটি বানাও তুমি, আর এত সুন্দর গোল হয়। আর আরেকটা কথা কি জানো বন্ধুরা, আমার রুটি বড় না হলে ভালো লাগে না। অনেকে আছে না ছোট সাইজের রুটি বানায়, আমার কাছে রুটি বড় হতে হবে, না হলে আমার কাছে ভালো লাগে না। তো এখন উনি নিজেই বলে যে তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর রুটি বানাও, এত সুন্দর করে রুটি আমিও বানাতে পারি না। তো এই তো আমি একে একে প্রত্যেকটা রুটি বানায় নিচ্ছি। আর এখন এক চুলায় চা বসাবো, আর এক চুলায় রুটি ছেঁকে নিব। তো এই তো আমি রুটি ছেঁকে নিচ্ছি। আর এই রুটিটা না ফুলে নাই, কিন্তু দ্বিতীয় রুটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছিল। তো এই তো রুটিটা সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি, আর পাশের চুলায় আমি চা বসাইছি। এই তো দেখো দ্বিতীয় রুটিটা কি সুন্দর ফুলছে। রুটি ফুললে না আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় যে না, নাস্তাটা অনেক সুন্দরভাবে বানাইতে পারছি। তো এই তো এই চুলায় চা হয়ে গেছে। এই তো আমার রুটি ছেঁকা কমপ্লিট। এখন মা আর আমি নাস্তা করব। শাশুড়ি আগে করে ফেলছে নাস্তা, এখন মা আর আমি নাস্তা খাবো। তো এই তো মা নাস্তা খাওয়া শুরু করছে, আর আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখন আমিও নাস্তা খেয়ে নেব, আর নাস্তা খাওয়ার পরে অবশ্যই চা। চা ছাড়া আমাদের ঘরের কেউই বাঁচে না। তাদেরকে আমাদের সবাই, শুধু আমার শাশুড়ির কথা বললে ভুল হবে, যদি আমরা কোথাও বেড়াইতে যাই, আমাদের ভাত না দিয়ে চা দিলে আমরা অনেক খুশি। ভাত দিলে আমরা এত খুশি হই না, চা দিলে আমরা যতটা খুশি হই। আসলে যারা চা পাগল আমাদের মতন, আমার মনে হয় সবার কাছে সেম অনুভূতিটাই হয়। আমার যতটুকু আইডিয়া আর কি, আইডিয়া থেকে বললাম। তো নাস্তা খাই আর যাই খাই না কেন, চাটা অবশ্যই লাগবে। সেটা আমার বিয়ের পরে অভ্যাস হয়েছে। আমি আগে চা খাইতাম না, কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই চা খায়। তো বিয়ের পরে আমার চায়ের অভ্যাসটা হয়ে গেছে। এখন আমি কোথাও গেলে আমার চা সবার আগে দরকার। আর কফিটা আমি মাঝে মধ্যে খাই, সব সময় খাই তা বললে ভুল হবে। যখন উচ্চতরে মাথা ব্যথা শুরু হয়, তখন আমার কফি না হলে মাথা ব্যথা কমে না। এটাও একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। তো এই তো চা খাচ্ছিলাম, মার সাথে গল্প করতেছিলাম।
আমি অনেক প্যারার মধ্যে গেছি এতদিন, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কী প্যারা থেকে উঠছি আর কি প্যারা কি ঝুট ঝামেলা আমার উপর দিয়ে গেছে, আমার সংসারের উপর দিয়ে গেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো আজকে রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই, কারণ আমি আমার ছেলের মাদ্রাসায় গেছি। ছেলের মাদ্রাসায় কিছু কাজ ছিল, তো বাসায় এসে দেখে আম্মু বেশি কিছু রান্না করে নাই, ভাজি ডাল আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করছে, বেগুন চুলায় পুরা দিছে, বেগুন ভর্তা করবে, আর এক চুলায় ভাত দিছে, ভাত রান্না করছে। তো আমি 12টা বাজে ছেলেকে নিয়ে আসছি, ছেলে বললাম না 12টা বাজে এসে তারপর নাস্তা খাবে, তো এই তো ওর জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম। আর ও ডিমটা না ওই কুসুম কাঁচা থাকলে খায় না, তো যেভাবে ভেঙে গুঁড়া করে দিতে হয় তাহলে নাকি ওর কাছে অনেক ভালো লাগে। আর সে যতক্ষণ মাদ্রাসায় থাকবে ততক্ষণই ভালো, বাসায় আসলে সারাক্ষণ ফোন, ফোন ছাড়া তার উপায় নাই। এত বড় হয়েছে এখনও নিজের হাতে খাবে না, আমাকে বাসায় এসে বলবে ফোন দাও, ফোন দেখবো, তুমি খাওয়াই দিবা। তাই করতে হয় আমার, কী করব বলেন। তাছাড়া এর মধ্যে আপনাদের ভাইয়াও বাসায় নেই, ও হচ্ছে ইস্তেমায় গেছে 20 দিনের জন্য। বাসায় আমরা মহিলারাই আছি, বাসায় কোনো পুরুষ মানুষ নাই। ওকে অনেক যত্নে রাখতে হয়, কারণ ওর অনেক ঠান্ডা, ওর 12 মাসই ঠান্ডা লেগে থাকে, একটু এদিক থেকে ওদিক হলেই ওর ঠান্ডা লেগে যায়। তো ওর জন্য আমি অনেক সমস্যায় পড়ে যাই, অনেক টেনশনে থাকি সব সময়। ওকে অনেক সাবধানে রাখতে হয় আমার। আর শীতের দিনে তো অনেক বাজ বিচার করে রাখি ওকে, কী আর বলবো। এরকম আমার মতো যারা আছে তারা বুঝে আসলে বাচ্চাদের 12 মাসের ঠান্ডা যে বাচ্চাদের, তাদেরকে যে কত সাবধানে রাখতে হয়। আমার মতো আরও অনেক মায়েরা আছে আমার মতো এরকম ভুক্তভোগী, আমি জানি। তো এই তো সারাদিন টুকটাক টুকটাক কাজ করতে হয়, কাজ ছাড়া কোনো উপায় নাই। মেয়েদের সংসার লাইফে কাজ ছাড়া কোনো কথা নাই। আমি যে ভিডিও বানাবো বা একটা লং ভিডিও দিব 1 সপ্তাহ পর পর, আমি কোনোভাবেই সময় করে উঠতে পারি না, মানে আমার উপর দিয়ে এত চাপ যায়। একটা বাজার থেকে শুরু করে রান্না বাড়া সব কিছু। এখন মা আসছে আমার বাসায় বেড়াইতে, তো মা থাকাতে একটু সাপোর্ট পাই, মা হচ্ছে রান্না করে, আমাকে একটু হেল্প করে, সব কাজেই টুকটাক করে হেল্প করে, তো আমি একটু সাপোর্ট পাই, একটু আর কি ফ্রি থাকতে পারি। তো যাই হোক, মা এখানে বেগুন ভর্তাটা বানায় নিতেছে, আর হচ্ছে চুলায় ভাতও হয়ে গেছে, ভাত টিকা দিয়ে ফেলছি, কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আমি ঘর দ্বার গুছাবো, ঘর ঝাড়ু ঘর মোছা করে তারপর হচ্ছে আমি গোসল করে কাপড় চোপড় ধুয়ে আসবো। মেয়েরা সারাদিন যত কাজই করুক না কেন কোনো নাম নাই। মেয়ে জাতিটা মানে এরকম একটা জাতি, সে যদি কারোর জন্য কলিজা ভুনা করে দেয় তার নিজের, তাও যাকে দিবে সে বলবে এই রান্নাটায় লবণ কম হয়েছে। মানে তাদের কোনো দিক থেকে কখনো সুনাম হবে না, কারণ আমরা নারী, আর নারীরা সবই পারে। পারলে কি হবে, তাদের যথাযথ যে মূল্য সেটা কেউ দিতে পারে না কখনোই। তো যাই হোক, এগুলা বলে তো লাভ নাই। নিজের সংসার, নিজের সন্তান সব কিছু নিজেকেই মেনটেন করতে হবে। নিজের সংসার সামলিয়ে, ছেলেকে সামলিয়ে, ছেলের পড়াশোনা সামলিয়ে আসলে তারপর হচ্ছে প্ল্যাটফর্মে কাজ করা অনেকটা টাফ হয়ে যায়। ভিডিও বানানো, ভিডিও এডিট করা এত সহজ না। যারা আমাদের মতো প্ল্যাটফর্মে কাজ করতেছে তারাই জানে যে ভিডিও দেখতে যতটা সহজ মনে হয়, করতে অতটা সহজ না। সব কাজেই কষ্ট আছে, কোনো কাজ কিন্তু কষ্ট ছাড়া না। আমরা মনে করি 10 মিনিটের একটা ভিডিও দেখলাম, তারপরে চলে গেলাম, অনেকে তো লাইক কমেন্ট শেয়ার করেই না, চলে যায়। তো ভাই, অত সহজ না, কোনো কাজই অত সহজে হয় না, ঠিক আছে? সব কাজেই কষ্ট আছে। এই যে আমরা যে ভিডিও বানাচ্ছি, সারাদিন লাগায় ভিডিও বানাই, তারপর হচ্ছে সারা রাত বসে বসে ভিডিও এডিটিং, ভিডিও ভয়েস সব দিতে হয়, তারপরের দিন হচ্ছে ভিডিওটা ছাড়তে হয়। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরে কেউ যদি ভিডিও না দেখে বা দেখেও লাইক কমেন্ট শেয়ার না করে, তখন অনেক কষ্ট লাগে, সত্যিই খুব কষ্ট লাগে। কিন্তু কি করব, ধৈর্য ধরে তো আমাদের কাজটা করতে হবে, তাই না?
ধৈর্য হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটা চাবিকাঠি। যার ভিতরে ধৈর্য নাই সে জীবনে কিছুই করতে পারে না, আর যার ভিতরে ধৈর্য জিনিসটা আছে সে ইনশাআল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, অনেক ভালো কিছু করতে পারে। তো আমি আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ তুমি আমাকে অনেক 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 ধৈর্য দাও, আমি যাতে ধৈর্য ধারণ করে আমার কাজটা চালায়া যাইতে পারি। যত দেরি হোক আমি একদিন সফলতা আনবই আনবো ইনশাআল্লাহ। আমি আমার কাজটাকে ছোট করে দেখি না। সবাই যেমন কাজ করে বেতন নেয়, আমিও আমার এই কাজটাতে বেতন নেওয়ার আশায় না, সফলতা পাওয়ার আশায় কাজ করি। আমি চাই আমি ভালো কাজ করে, চুরি ডাকাতি তো আর করছি না, ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি। আমি অত বড় ইউটিউবার হব অত স্বপ্ন আমি দেখি না, তবে আমি সফলতা আনবই আনবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, আল্লাহ যদি আমার সহায় হন, আমি অবশ্যই ভালো কিছু করে দেখাবো। তো কাজ করি, দেখি কতটুকু যেতে পারি, আল্লাহ আমাকে কতটুকু নেয়। আমি ইনশাআল্লাহ সব সময় চেষ্টা করি মনে জোর রাখার, আমি যাতে কখনো ভেঙে না পড়ি। তবে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে, আমার শাশুড়ি মা আমাকে অনেক সাপোর্ট করে, আমার মাও আমাকে অনেক সাপোর্ট করে যে তুমি ইনশাআল্লাহ পারবা। সবাই যদি পারে তুমি কেন পারবা না? সবাই তো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এখন কাজ করে, বেশিরভাগ মানুষই এখন ইউটিউবার হয়ে যায়। তো সবাই যদি পারে তুমিও ইনশাআল্লাহ পারবা। হয়তোবা কারো তাড়াতাড়ি হয়, কারো দেরি হয় সফলতা পেতে। এই তো তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ চাইলে পারে না এমন কিছু নাই, আল্লাহ চাইলে সব দিতে পারে। তো আমি ময়মুরব্বির কথাই শুনি, কারণ ওনারা আমাকে যেভাবে সাপোর্ট করে আমার মনে হয় না কোনো শাশুড়িরা কোনো বউকে এইভাবে সাপোর্ট করে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক সাপোর্ট পাই আমার শাশুড়ির কাছ থেকে। তাই আমি সাহস করি, সে আমাকে সবসময় উৎসাহিত করবে, তুমি ভিডিও করো, আমি তোমাকে সাপোর্ট করি, তুমি যেভাবে ভালো হয় সেভাবে করো। তো এই তো শাশুড়ি মার অনেক ক্ষুধা লাগছে, সে ভাত খাইতে বসে পড়ছে। তো আচার চাচ্ছিল, আমি ফ্রিজ থেকে আচার বের করে দিয়ে আসছি। আর ওই যে মা গোসল করে নামাজ পড়ে বসে আছে, আর এই যে সব গুছিয়ে রাখছি আপনাদেরকে দেখাচ্ছি। আর ছেলের মাস্টার আসছে, ও পড়াশোনা করছে ম্যাডামের কাছে। আর এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার ঠোঁটের উপরে কত বড় একটা ব্রণ হয়েছে, অনেক ব্যথা, অনেক জ্বালাতন করছিল। আর এই তো বিকালের নাস্তা করছি চিতই পিঠা, ভর্তা, পুরি আর সালাদ। আর বললামই তো নাস্তার পরে চা না হলে আমার জমেই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।